আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতায় সত্যমতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রাকৃতিক সম্পদ। 1 নম্বর, প্রাকৃতিক সম্পদের ধারণা। আমাদের বাড়ি বা বিদ্যালয়ের চারপাশে আমরা প্রাকৃতিক সৃষ্ট অনেক বস্তু দেখি। আমাদের বেঁচে থাকার জন্য এইসব বস্তু অপরিহার্য। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে এদের ব্যবহার করে থাকি। মানুষের জন্য মূল্যবান ও প্রয়োজনীয় এই বস্তুগুলো হলো সম্পদ। তাহলে এগুলাই মূলত সম্পদ। প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে, তাই প্রাকৃতিক সম্পদ। আমরা কোন কোন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি? নিচের চিত্রে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ দেখা যাচ্ছে। তাহলে এখানের মধ্যে আমরা বিভিন্ন রকম বন জঙ্গল, পশু পাখি, নদী, পাহাড়, পর্বত, ঘরবাড়ি এগুলো দেখতে পাচ্ছি। কাজ: বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ খুঁজে বের করা। যা করতে হবে, উপরের চিত্র ভালোভাবে লক্ষ্য করি, এই ছবিটা ভালোভাবে দেখবে। নিচের ছকের মতো একটি ছক আঁকি। 3 ছকে ছবির প্রাকৃতিক সম্পদগুলোর নাম লিখি এবং এগুলো মানুষের কি কাজে লাগে তা লিখি। 4 নম্বর, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। প্রাকৃতিক সম্পদের নাম মানুষের কি কাজে লাগে, এটি এখন আমরা পূরণ করব। তাহলে আমরা এখানের মধ্যে যদি প্রথমটা লিখি, পানি মানুষের কি কাজে লাগে? পান করা, ধোয়া মোছা, রান্না করা ইত্যাদি কাজে লাগে। গাছপালা কাঠের যোগান দেওয়া, অক্সিজেন উৎপন্ন করা এইসব কাজে লাগে। মাটি রাস্তা দিয়ে যাতায়াত, ফসল শাকসবজি জন্মানো এইসব কাজে লাগে। আলোচনায় চিত্রের পরিবেশ। প্রাকৃতিক সম্পদগুলো মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। পানি, মাটি, গাছপালা এই সব কিছুই আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। তাহলে ছবিটা আমরা এভাবে করে পূরণ করতে পারবো। এরপরে হলো ছবির কোনগুলো প্রাকৃতিক সম্পদ। পানি ও বায়ু আমাদের কি কাজে লাগে? সারসংক্ষেপ: আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পাই। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না। প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আরও কিছু জানি। পানি, তাহলে পানি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। আমরা বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। এছাড়া কুয়ো ও নলকূপ থেকেও আমরা পানি পাই। মানুষ বিভিন্ন কাজে পানি ব্যবহার করে, যেমন পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল ফলানো ইত্যাদি। আমরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য সাগর, নদী, পুকুর ও বিল ইত্যাদি থেকে মাছ ধরি। ফসল ফলানোর জন্য পানি সেচ দেই। আবার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করি। এখানের মধ্যে আমরা দেখছি বনজ সম্পদ। বন নানা ধরনের গাছপালা, জীবজন্তু ও পাখির আবাসস্থল। মানুষের প্রয়োজনে অনেক কিছুই বন থেকে সংগ্রহ করা হয়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস হলো বনের গাছপালা। বনের গাছপালা আমাদের ঘর বাড়ি, আসবাবপত্র, বই খাতা তৈরি করার জন্য কাঠের যোগান দেয়। রান্নার জন্য জ্বালানি কাঠের যোগান দেয়। গাছপালা আমাদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি ও সরবরাহ করে। বনের গাছপালা বায়ুকে নির্মল করে মানুষের জন্য প্রকৃতিকে বাসযোগ্য করতে সাহায্য করে। তাছাড়া বনের জীবজন্তু, গাছপালা ও পশু পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ভূমি সম্পদ। তাহলে এখানের মধ্যে আমরা ভূমি সম্পদের মধ্যে খেলার মাঠ এবং রাস্তা দেখতে পাচ্ছি। ফসলের মাঠ, আমাদের পায়ের নিচের শক্ত মাটি হলো ভূমি। ভূমি অনেক সম্পদে পূর্ণ যা আমরা প্রতিদিন ব্যবহার করি। মানুষ ভূমির উপর ঘর বাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা তৈরি করে। ফল, ফসল, শাকসবজি জন্মানো এবং গবাদি পশু চরানোর জন্য ভূমির ব্যবহার করা হয়। খেলার মাঠে দৌড়ানো ও খেলাধুলা করা, রাস্তা দিয়ে যাতায়াত ও যানবাহন চালানো এই সব কিছুই আমরা ভূমির উপর করি। ভূমির গভীর স্তর থাকে সোনা, রূপা, নানা ধরনের খনিজ পদার্থ। জীবাশ্ম জ্বালানি তোলা হয়। দূষণমুক্ত ও জীবের বাসযোগ্য রাখার জন্য ভূমিকে সংরক্ষণ করতে হবে। আমরা গাছ লাগানোর মাধ্যমে ভূমির যত্ন নিতে পারি। খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে দেখো এখানে অনেক ধরনের খনিজ সম্পদ দেওয়া হলো। মাটির ভিতরে বিভিন্ন খনিজ সম্পদ যেমন খনিজ তেল, কয়লা, ধাতু, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, মার্বেল ইত্যাদি পাওয়া যায়। বিভিন্ন ধরনের খনিজ ধাতু রয়েছে, যেমন সোনা, রূপা, তামা এবং লোহা। চুনাপাথর এবং মার্বেল হলো এই ধরনের শিলা। চুনাপাথর ও মার্বেল হলো এক ধরনের শিলা। চক, ধাতব মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরির নানান ধরনের খনিজ এবং শিলা ব্যবহার করা হয়। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে
তাপ পাওয়া যায়। এই তাপ কলকারখানা ও যানবাহন চালানো, রান্নার কাজে এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। অন্যান্য প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মধ্যে আরও রয়েছে সূর্যের আলো ও বায়ু। এরা নিজেরা শক্তি, আবার অন্যান্য শক্তি উৎপাদনে এদের ব্যবহার করা হয়। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। সূর্যের আলো, বায়ু প্রবাহ ও পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। এছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা, কঠিন শিলা, সিলিকা, বালু, সাদামাটি, চুনাপাথর ও নানান রকমের খনিজ পাওয়া যায়। আমরা 2 নম্বর টপিকটা যদি দেখি, প্রাকৃতিক সম্পদের প্রকার। প্রাকৃতিক সম্পদ কত প্রকার? প্রাকৃতিক সম্পদ প্রধানত 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার, যেমন নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না। প্রকৃতি থেকে এগুলো প্রতিনিয়ত পাওয়া যায় এবং ব্যবহার করা যায়, যেমন সূর্যের আলো। অপরদিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার ফলে মজুদ শেষ হয়ে যায়, যেমন তেল ও কয়লা। মানে এখান থেকে আমরা 2 ধরনের পাচ্ছি, নবায়ন এবং অনবায়ন। নবায়ন হলো রেগুলার যে আমরা আলো, বাতাস, সূর্য পাই সেগুলা, আর অনবায়ন হলো যে তেল, গ্যাস, কয়লা এগুলো। কাজ। নবায়ন ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ খুঁজে বের করা। এখান থেকে বের করতে হবে, যেমন পাথর, কয়লা, জ্বালানি, সিলিকা, এগুলোর মধ্যে আমরা বের করব। যা করতে হবে, নিচের ছকের মতো একটি ছবি আঁকি। উপরের চিত্রগুলো দেখানো প্রাকৃতিক সম্পদগুলোর কোনটি নবায়নযোগ্য, কোনটি অনবায়নযোগ্য তা নিচের ছকে লিখি। নবায়নযোগ্য সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ, আমরা ছকটা পূরণ করব। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, নবায়নযোগ্য সম্পদ হলো কি? সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত, এগুলো হলো নবায়নযোগ্য সম্পদ। আর অনবায়নযোগ্য হলো তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ পদার্থ ইত্যাদি, এগুলো হলো অনবায়নযোগ্য সম্পদ। সারসংক্ষেপ, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, অন্যদিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়। বিভিন্ন প্রকারের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আরও কিছু জানি। সূর্য আমাদের আলো ও তাপ দেয়। সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। সূর্যের আলো সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করা যায়। আমরা বাড়ির ছাদে বা ক্যালকুলেটরে সৌর প্যানেল দেখতে পাই। বায়ু প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বায়ু প্রবাহের মাধ্যমে বায়ুকলের পাখা ঘোরে। বায়ুকল বিদ্যুৎ উৎপাদনের জন্য জেনারেটরের সাথে যুক্ত থাকে। পাখা ঘুরলেই জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইনকে ঘোরালে ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য সম্পদ। প্রকৃতিতে এগুলোর মজুদ রয়েছে। এই সম্পদগুলো একবার ব্যবহার করে শেষ হয়ে গেলে ব্যবহারের জন্য আর পাওয়া যায় না। এগুলো পোড়ালে তাপ উৎপন্ন হয়। রান্না, যানবাহন চালানো ও বিদ্যুৎ উৎপাদন সহ নানান কাজে এই তাপ ব্যবহার করা হয়। খনিজ সম্পদ, সোনা, রূপা, লোহা ইত্যাদি ধাতু ভূগর্ভ থেকে পাওয়া যায়। আমরা বিভিন্ন ধাতু দিয়ে গহনা, যন্ত্রপাতি, দালান এবং অন্যান্য অনেক জিনিস তৈরি করি। এইসব ধাতু ব্যবহারের জন্য অতিরিক্ত আহরণ করে ফেললে আর নতুন করে পাওয়া যাবে না। প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারের গুরুত্ব। প্রাকৃতিক সম্পদ আমাদের বেঁচে থাকার জন্য, সুস্থতার জন্য অপরিহার্য। আমরা বায়ুর মধ্যে ডুবে আছি। বায়ুর সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস চালাই। পানির সাহায্যে আমরা তৃষ্ণা নিবারণ করি। প্রাণীর বেঁচে থাকার জন্য পানির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদ আমাদের বাড়ি তৈরির জন্য উপকরণের যোগান দেয়। আমাদের জীবনকে চালনা করার জন্য শক্তি সরবরাহ করে। পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ সীমিত, তাই এদের যথাযথ এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করা খুবই প্রয়োজন। কাজ, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের গুরুত্ব খুঁজে বের করি। যা করতে হবে: 1. নিচের ছকে 3টি করে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লিখি। 2 নম্বর, এই সম্পদগুলো না পেলে, দূষিত হলে, নষ্ট হয়ে গেলে বা শেষ হয়ে গেলে মানুষ ও অন্যান্য জীবের জীবন ধারণে কী প্রভাব পড়বে তা নিচের ছকে লিখি।
নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ মানুষ এবং অন্যান্য জীবের ধারণের প্রভাব। তাহলে আমরা যদি প্রথমটা দেখি, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ মানুষ ও অন্যান্য জীবের জীবন ধারণের প্রভাব। 1 নাম্বার, সূর্যের আলো। সূর্যের আলো না থাকলে উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারতো না, খাদ্যের অভাবে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়তো। এছাড়া সূর্যের তাপের অভাবে পৃথিবীর তাপমাত্রা অনেক কমে যাবে, ফলে জীবন ধারণ কঠিন হয়ে পড়বে। 2 নাম্বার, বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ না থাকলে বাতাসে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য নষ্ট হবে। বায়ুপ্রবাহ মেঘে স্থানান্তরিত করে বৃষ্টিপাত ঘটায়। এটি না থাকলে আবহাওয়া ও জলবায়ু ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটবে। 3 নাম্বার, পানির স্রোত। পানির স্রোত না থাকলে নদী, নালা ও জলাশয় পানি স্থির হয়ে দূষিত ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়বে, ফলে জলজ প্রাণীর জীবন বিপন্ন হবে। এছাড়াও কৃষিকাজ ও পানীয় জলের সংকট দেখা দেবে। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ মানুষ ও অন্যান্য জীবধারণের জন্য প্রভাব। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ মানুষ ও অন্যান্য জীবের জীবন ধারণে প্রভাব। 1, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস শেষ হয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। গৃহস্থলীর কাজ, পরিবহন ও কলকারখানা স্থবির হয়ে পড়বে, ফলে দৈনন্দিন জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে পড়বে। 2 নাম্বার, ধাতু। পৃথিবীতে ধাতু শেষ হয়ে গেলে যন্ত্রপাতি, যানবাহন, ভবন ও অবকাঠামো নির্মাণ সম্ভব হবে না। এছাড়াও চিকিৎসা সরঞ্জাম, কৃষিযন্ত্র ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থা ভেঙে পড়বে, ফলে সভ্যতার অগ্রগতি থমকে যাবে। 3, কয়লা। কয়লা ফুরিয়ে গেলে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দেবে। এর ফলে স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ব্যাহত হবে। এর ফলে মানুষ ও অন্যান্য জীবের স্বাভাবিক জীবনে কঠিন হয়ে পড়বে। তো এইভাবে করে তোমরা এই 4টা খুবই সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। সারসংক্ষেপ, আমাদের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক সম্পদ খুবই প্রয়োজন। শক্তির উৎস, শ্বাস প্রশ্বাস নেওয়া, বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সহ অনেক ক্ষেত্রেই মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে। প্রাকৃতিক সম্পদ ছাড়া মানুষ বেঁচে থাকা অকল্পনীয়। পানি দূষিত হলে কি হবে? বন ধ্বংস হলে কি হবে? প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। সম্পদের স্থায়িত্ব, পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ এবং জৈব বৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার খুবই প্রয়োজন। যথাযথভাবে সম্পদ ব্যবহার করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ প্রাপ্তি নিশ্চিত করতে পারি। সম্পদের টেকসই ব্যবহার। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার বা অপচয় রোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের প্রাপ্তি নিশ্চিত করে। এই ধারণাটি সম্পদের টেকসই ব্যবহার হিসেবে পরিচিত। পানি, বন আর জীবাশ্ম জ্বালানির মতো প্রাকৃতিক সম্পদ অতি ব্যবহার করা বা বিনষ্ট করা উচিত নয়। যদি আমরা প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার করি তাহলে ভবিষ্যতে এগুলো ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি, গ্যাস দ্রুত ফুরিয়ে যাবে। দীর্ঘদিন ও টেকসই ব্যবহারের জন্য গ্যাস অপচয় রোধ করতে হবে। পরিবেশ রক্ষা। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার পরিবেশ রক্ষা করতে সাহায্য করে। সম্পদের অধিকতর ব্যবহার বা অপব্যবহারের ফলে বিভিন্ন ধরনের দূষণ, জীবের বাসস্থান ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন হতে পারে। যেমন শক্তির জন্য জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। এতে পৃথিবীর উষ্ণতা বেড়ে যায়। বায়ু এবং সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে আমরা দূষণ কমিয়ে পরিবেশ রক্ষা করতে পারি। সমাজ কল্যাণ। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সামাজিক কল্যাণেও উৎসাহিত করে। সম্পদগুলো সুষ্ঠু ও টেকসই ব্যবহার করা হলে সমাজে বিরোধ কমে, ফলে সবাই প্রয়োজনীয় সম্পদ আহরণ করতে পারে, যেমন বিশুদ্ধ পানি স্বাস্থ্য ও সুস্থতার জন্য অপরিহার্য। পানি সম্পদ ঠিকভাবে ব্যবহার করা গেলে সবার জন্য বিশুদ্ধ পানির প্রাপ্তি নিশ্চিত করা যায়। জীববৈচিত্র্যের সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার জীববৈচিত্র্যকে রক্ষা করতে সাহায্য করে। জীব যতই ছোট হোক না কেন, বাস্তুতন্ত্রে এর ভূমিকা থাকে। বনজ সম্পদের অন্যান্য সম্পদের আধিক্য ব্যবহার গাছপালা এবং পশু পাখির বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে। তাই উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বাসস্থান রক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের
টেকসই ব্যবহার সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। 4 নম্বর টপিক, পরিবেশ পরিবর্তনে মানবসৃষ্ট কারণ ও এর প্রভাব। পরিবেশ হলো আমাদের চারপাশের সবকিছু, উদ্ভিদ, প্রাণী, বায়ু, পানি এবং ভূমি। আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের উপর নির্ভর করি। মানুষ প্রায় পরিবেশের ক্ষতি করে। এসো দেখি মানুষ কাজকর্ম কিভাবে পরিবেশ পরিবর্তন করে। পরিবেশ পরিবর্তনে মানবসৃষ্ট কারণগুলো কি কি? এই যেমন আমরা দেখছি ইটভাটা, এরপরে হলো যে তার জন্য দুর্যোগ নেমে আসছে, খরা, পানি নেই, পানিকে আমরা দূষিত করছি। কাজ, মানুষের কর্মকাণ্ডে পরিবেশের পরিবর্তনের কারণগুলো তালিকা তৈরি করো। যা করতে হবে: 1. পূর্ব পৃষ্ঠে চিত্রগুলো ভালো করে লক্ষ্য করি। 2 নম্বর, চিত্র দেখে এবং দলে আলোচনা করে মানুষের দ্বারা পরিবেশের পরিবর্তনের কারণগুলো তালিকা তৈরি করি। 3. নিচের ডায়াগ্রামটিতে পরিবেশের মানবসৃষ্ট বিভিন্ন পরিবর্তন ও কারণ লিখি। এই বিষয়গুলো এখন আমরা ধারাবাহিকভাবে দেখব। পরিবর্তন এবং কারণগুলো: বায়ু দূষণ, কলকারখানার ধোঁয়ার কারণে। বনভূমি দূষণ, গাছপালা কেটে ফেলার কারণে। ভূমি দূষণ, ভূমিতে রাসায়নিক পদার্থের ব্যবহারের কারণে। পানি দূষণ, নদী বা সমুদ্র তরল বর্জ্য ফেলার কারণে। তো এইভাবে করে এই অংশটা খুবই সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। সারসংক্ষেপ: গাছ কেটে এবং বায়ু, পানি, ভূমি দূষিত করে মানুষ পরিবেশের পরিবর্তন ঘটায়। মানুষের এই ধরনের কাজের ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেক গাছপালা ও জীবের বাসস্থান ধ্বংস হয়। কোনো স্থানের পরিবেশের পরিবর্তন হলে ওই স্থানের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন ঘটে। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। কাজ, পরিবেশ পরিবর্তনে মানবসৃষ্ট কর্মকাণ্ডের প্রভাব ধারণা চিত্রে দেখায়। 1. যা করতে হবে: পূর্বের কাজে মানবসৃষ্ট যে কারণগুলো তালিকা তৈরি করেছিলাম সেগুলো পরিবেশ পরিবর্তনে কী প্রভাব ফেলে তা নিচের দলে আলোচনা করি। 2 নম্বর, অপর পৃষ্ঠার ধারণা চিত্র শূন্যস্থানে পরিবেশ পরিবর্তন মানবসৃষ্ট কর্মকাণ্ডের প্রভাবগুলো লিখি। তাহলে এখানের মধ্যে আমরা সেটা পূরণ করব। পরিবেশ পরিবর্তনে মানুষের কর্মকাণ্ডের প্রভাব। তাহলে আমরা চাইলে লিখতে পারি পরিবেশ পরিবর্তনে মানুষের কর্মকাণ্ডের প্রভাব: বন উজাড়ের কারণের ফলে মাটির উর্বরতা হারায়। গাছ কাটার ফলে জীবের বাসস্থান নষ্ট হয়। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ু দূষণ ঘটে। ময়লা, রাসায়নিক পদার্থ, কলকারখানার বর্জ্য মিশে মাটি দূষিত হয়। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে ধোঁয়ার সৃষ্টি হয়। আবর্জনা ও রাসায়নিক পদার্থ ফেলার কারণে পানি দূষণ ঘটে। পরিবেশ পরিবর্তন মানবসৃষ্ট কারণ ও এর প্রভাব সম্পর্কে আরও কিছু জানি। বনভূমি দূষণ: বন উজাড় করা মানে বনের একটি বিশাল এলাকা গাছ কেটে ফেলা। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, এরা অক্সিজেন ত্যাগ করে বায়ুকে নির্মল করে। প্রাণীদের বসবাস করার জায়গা দেয়। বন উজাড় করার ফলে পরিবেশের পরিবর্তন ঘটে। এতে পরিবেশের বাসস্থান নষ্ট হয়। এতে জীবের বাসস্থান নষ্ট হয় এবং জীবের অস্তিত্ব বিপন্ন হয়। কোনো স্থানে বন উজাড় করে ফেললে ওই স্থানের মাটির উপরের আবরণ সরে যায়। এতে বনের মাটি ক্ষয় হয়, মাটি উর্বরতা হারায়, ওই স্থানে নতুন গাছ জন্মাতে পারে না। দূষণ: মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশের উপাদানগুলো দূষিত হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ বাতাস, পানি ও মাটি পরিবেশকে দূষণ ঘটায়। পরিবেশের বিভিন্ন ধরনের দূষণ ঘটে, যেমন বায়ু দূষণ, গাড়ি ও কলকারখানা চালানো এবং অন্যান্য কাজে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে ধোঁয়া এবং রাসায়নিক পদার্থ নির্গত হয়ে বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণের ফলে জীবের শ্বাস নিতে কষ্ট হয়। পানি দূষণ: নানা কারণে আবর্জনা, রাসায়নিক পদার্থ ও বর্জ্য পদার্থ দিয়ে নদী, নালা, খাল, বিল, হ্রদ, সাগর ও মহাসাগর পানি দূষিত হয়। এতে মাছসহ অন্যান্য জলজ জীবের বসবাসের পরিবেশ নষ্ট হয় ও এতে বিলুপ্তি ঘটে। ভূমি দূষণ: মাটিতে ময়লা, আবর্জনা, কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ মিশে মাটিকে দূষিত করে। ভূমি দূষণের ফলে গাছপালা এবং প্রাণীদের জীবন বিপন্ন হয়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়: প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং এর পরিকল্পিত ব্যবহারই হচ্ছে সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করলে তা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়, ফলে ভবিষ্যৎ প্রজন্মের
প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সুযোগ পায়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়গুলো কী কী? কাজ: কোনো কোনো বস্তুর ব্যবহার কমানো, পূর্ণ ব্যবহার, পূর্ণ প্রক্রিয়াজাত করা যায় তা খুঁজে বের করি। যা করতে হবে: আমাদের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক সম্পদ ও সংরক্ষণের জন্য বাড়ি ও নিকট পরিবেশের যেসব বস্তুর ব্যবহার কমাতে পারি, পুনর্ব্যবহার করতে পারি, পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারি তা দলে আলোচনা করে চিহ্নিত করি ও নিচের ছকে লিখি। ব্যবহার কমানো, পুনঃব্যবহার করা, পুনঃপ্রক্রিয়াকরণ করা, এই তিনটা ছক আমরা এখন পূরণ করব। ব্যবহার কমানো: গ্যাসের চুলা ব্যবহারের পর বন্ধ করা, এটা ব্যবহার কমাতে হবে। পুনর্ব্যবহার: প্লাস্টিকের বোতল ভিন্ন কাজে ব্যবহার করতে হবে, যেটাকে পুনঃব্যবহার। এরপরে পুনঃপ্রক্রিয়াকরণ করা: ব্যবহৃত কাগজের মন্ড হতে নতুন কাগজ তৈরি করা। তাহলে আমরা কি করতে পারি? এগুলা পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারি। এভাবে তিনটা ছক তোমরা পূরণ করবে। সারসংক্ষেপ: বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আমরা নানান পদক্ষেপ গ্রহণ করতে পারি, যেমন বৃষ্টির পানি সংরক্ষণ করার ব্যবস্থা করা, পানির অপচয় রোধ করতে নষ্ট হওয়া পানির কলগুলো দ্রুত মেরামত করা, গ্যাসের অপচয় রোধে রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ আছে কিনা তা নিশ্চিত করা, ভূমিক্ষয় কমাতে গাছ লাগানো, বনধ্বংস বা বন্যপ্রাণী শিকারের ঘটনা ঘটলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো, আমরা বস্তুর ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ফেলে দেওয়া বস্তু থেকে নতুন বস্তু তৈরি করে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ভূমিকা রাখতে পারি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্পর্কে আরও কিছু জানি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যৎ ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদের রক্ষা পায়। অতি ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার অপচয় রোধ করে প্রাকৃতিক সম্পদ রক্ষা করা যায়। ফলে পরিবেশের আবর্জনার পরিমাণ কমে ও শক্তি সংরক্ষিত হয়। বিভিন্ন উপায়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা যায়, যেমন সম্পদের অতি ব্যবহার কমানো, সম্পদ ব্যবহারের মিতব্যয় হওয়া প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায়। আমরা শক্তির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি, যেমন প্রয়োজন শেষে বৈদ্যুতিক বাতির সুইচ বন্ধ করা, ধোয়া মোছা বা গোসলের সময় পানির অপচয় রোধ করা। সম্পদের পুনর্ব্যবহার করা: ব্যবহৃত কোনো জিনিস ফেলে না দিয়ে আমরা অন্য কোনো কাজে এর পুনর্ব্যবহার করতে পারি, যেমন পুরনো কাপড়, খেলনা ফেলে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া, প্লাস্টিকের ফেলে দেওয়া বোতল বা কাটা অন্য কোনো জিনিস ব্যবহার করা, কৌটা অন্য কোনো কাজে ব্যবহার করা, কোনো জিনিস ভেঙে গেলে তা মেরামত করে ব্যবহার করা। সম্পদের পুনঃপ্রক্রিয়াকরণ করা: রিসাইকেল বা সম্পদের পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন রূপ দেওয়া যায়। এভাবে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমানো যায়। কাগজ, প্লাস্টিক, গ্লাস ও বিভিন্ন ধাতু পুনঃপ্রক্রিয়াকরণের করে প্রাকৃতিক সম্পদের উপর অপচয় কমানো সম্ভব, যেমন পুরনো কাগজ থেকে মন্ড তৈরি করে পুনরায় কাগজ তৈরি করে ব্যবহার করা। অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার কমানো: মানুষ প্রধানত অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করে শক্তি উৎপন্ন করে। এই সব সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হলো অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত ব্যবহার করে শক্তি উৎপন্ন করা। 6 নম্বরে নিজ পরিবেশ প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার। প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার করার অর্থ হলো এগুলো সাশ্রয়ী ও ব্যবহারের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করা। প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার করলে ও পরিবেশের যথাযথ যত্ন নিলে আমাদের পৃথিবী রক্ষা পাবে। আমরা আমাদের পরিমিত ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের প্রাপ্তি নিশ্চিত করতে পারি। আমরা কিভাবে নিজ পরিবেশ প্রকৃতি সম্পর্কে পরিমিত ব্যবহার করতে পারি এখানের মধ্যে দেওয়া আছে। যেমন আমরা ব্রাশ করছি কিন্তু পানির নল ছেড়ে রেখেছি, এখানে কেউ নেই কিন্তু ফ্যান চলছে। এইভাবে দেখো কাগজের টুকরোগুলো আমরা ফেলে দিচ্ছি, কাগজের অপচয়।
মানে অনেক ভালো ভালো কাগজ গ্যাসের চুলা জ্বালিয়ে রেখেছি। কাজের প্রকৃতি সম্পদের পরিমিত ব্যবহারের উপর প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহারের উপায় বের করি। যা করতে হবে, 1 নম্বর উপরের চিত্রগুলো ভালো করে লক্ষ্য করি। 2 চিত্রগুলোতে প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার করা হয়নি। চিত্রে দেখানো প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায় তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তাহলে এখানে 3 নম্বরে 4 দিয়েছে, নিচের ছকটি পূরণ করি। প্রাকৃতিক সম্পদ পরিমিত ব্যবহার। প্রাকৃতিক সম্পদ পরিমিত ব্যবহার। পানি ব্যবহার শেষে পানির কল বন্ধ রাখতে হবে। 2 নম্বর, প্রয়োজন ছাড়া লাইট ফ্যান বন্ধ করে রাখতে হবে। এরপরে হলো গ্যাস, রান্না শেষে চুলা বন্ধ করে রাখতে হবে। কাগজ, ব্যবহৃত কাগজ হতে নতুন কাগজ তৈরি করতে হবে। তো এইভাবে করে তোমরা এই ছকটা পূরণ করতে পারবে। সারসংক্ষেপ, আমাদের নিজেদের ইচ্ছা ও চর্চা এবং সামাজিক সচেতনতার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ পরিমিত ও দায়িত্বশীল ব্যবহার করতে পারি। সম্পদের পরিমিত ব্যবহারে সচেতনতা। প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার শুধু একজনের কাজ নয়, সবার দায়িত্ব। আমাদের পরিবার, বন্ধু, স্কুলের শিক্ষক সবাইকে সচেতন হতে হবে। আমরা আমাদের সহপাঠী সহ অন্যান্য বন্ধুদের কিভাবে পানি, বিদ্যুৎ বাঁচানো যায় সে বিষয়ে সচেতন করবে। সবাই মিলে যদি সচেতন হই তাহলে পৃথিবী আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে। এখানের মধ্যে অনুশীলন রয়েছে, সেই অনুশীলনের ধারাবাহিক সমাধানটি তোমাদেরকে এখন দিব। চলো আমরা প্রথমে দেখিনি এখানে কি দিয়েছে, শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর, প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই আমরা এখানে লিখব অনবায়নযোগ্য। প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে ধ্বংস হয়ে যায়। 3, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ভবিষ্যৎ ধ্বংসের জন্য প্রাকৃতিক সম্পদের প্রাপ্তি নিশ্চিত করা। তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখব। প্রথমটা আমাদেরকে বলেছে প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই হলো প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রথমটার উত্তর হলো প্রাকৃতিক সম্পদ। 2 নম্বরে, অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে ধ্বংস হয়ে যায়, একবার ব্যবহার করলে তা শেষ হয়ে যায়। 3 নম্বরে আছে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ভবিষ্যতের ধ্বংসের জন্য প্রাকৃতিক সম্পদের প্রাপ্তি নিশ্চিত করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এরপরে 4, মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশের ধ্বংস দূষিত হয়, পরিবেশের উপাদানগুলো দূষিত হয়। এরপরে আছে আমরা শক্তির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করতে পারি, শক্তির ব্যবহার কমিয়ে সংরক্ষণ করতে পারি। 2 নম্বর আমাদেরকে দিয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বাম পাশের সাথে আমরা ডান পাশ মিল করব। প্রথমে কাঠের প্রধান উৎস হলো বনের গাছপালা, তাহলে এটা হবে এটার সাথে। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, তাহলে এটা হবে এটার সাথে। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। মানুষ গাছ কেটে বায়ু, পানি, ভূমির দূষণ ঘটিয়ে পরিবেশের পরিবর্তন ঘটায়, তাহলে এটা হবে এটার সাথে, পরিবেশের পরিবর্তন ঘটায়। প্রাকৃতিক সম্পদ পরিমিত ব্যবহার করার অর্থ হলো এগুলোর সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করা। তাহলে এইভাবে করে ডান বামটাও পূরণ করতে পারবে। এরপর আমরা দেখব শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করি। প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না, এটা শুদ্ধ, মানুষ তৈরি করতে পারে না। বায়ু প্রবাহ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, এটা মিথ্যা কথা, এটা হলো নবায়নযোগ্য। সম্পদের টেকসই ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে, এটা সত্যি, নিশ্চিত করে, শুদ্ধ। কাগজ থেকে মন্ড তৈরি করে পুনরায় কাগজ তৈরি করা হচ্ছে সম্পদের পুনর্ব্যবহার, এটা পুনর্ব্যবহার নয়, এটা হবে পুনঃ প্রক্রিয়াকরণ। এরপর আমাদেরকে দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রাকৃতিক সম্পদ কাকে বলে আমরা লিখব কয়লা ও প্রাকৃতিক গ্যাস কী ধরনের প্রাকৃতিক সম্পদ। বনজ সম্পদ কিভাবে পরিবেশের বাসযোগ্য করে তোলে। পানি দূষিত হলে জীবের উপর কী প্রভাব পড়ে, কিভাবে গৃহস্থলীর কাজে পানির অপচয় কমানো যায়, এই বিষয়টা আমরা দেখব। তাহলে আমরা যদি এখানের মধ্যে দেখি, প্রথমে 1 নম্বরে দিয়েছে প্রাকৃতিক সম্পদ কাকে বলে। প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। দৈনন্দিন জীবনে আমাদের বেঁচে থাকার জন্য প্রাকৃতিক সম্পদ অপরিহার্য। প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না। এরপরে হলো কয়লা ও প্রাকৃতিক গ্যাস কী ধরনের প্রাকৃতিক সম্পদ। কয়লা ও প্রাকৃতিক গ্যাস হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। যে সকল প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় এবং আর ফেরত পাওয়া যায় না তাকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। এই সকল সম্পদ পোড়ানোর ফলে তাপ শক্তি উৎপন্ন হয়। গতে বনজ সম্পদ কিভাবে পরিবেশকে
বাসযোগ্য করে তোলে। বন নানান ধরনের গাছপালা, জীবজন্তু ও পাখির আবাসস্থল। গাছপালা আমাদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি ও সরবরাহ করে। এছাড়া বনের গাছপালা বায়ুকে নির্মল করে মানুষের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে তোলে। গতে পানি দূষিত হলে জীবের ওপর কী প্রভাব পড়ে? নানান রকমের আবর্জনা, রাসায়নিক পদার্থ ও বর্জ্য পদার্থ দিয়ে নদী, নালা, খাল, বিল, হ্রদ, সাগর ও মহাসাগরের পানি দূষিত হওয়াকে পানি দূষণ বলে। পানি দূষণের ফলে মাছসহ অন্যান্য জলজ জীবের বসবাসের পরিবেশ নষ্ট হয়। পানি দূষণের ফলে জলজ জীবের বিলুপ্তি ঘটে। মতে কিভাবে গৃহস্থলীর কাজে পানির অপচয় কমানো যায়? আমরা আমাদের নিত্যদিনের ব্যক্তিগত অভ্যাস পরিবর্তনের মাধ্যমে গৃহস্থলীর কাজে পানির অপচয় রোধ করতে পারি। মুখ ধোয়া বা দাঁত ব্রাশ করার সময় অকারণে পানির ট্যাপ খুলে রাখা থেকে বিরত থাকব। এছাড়াও রান্নার কাজে ও গোসলের সময় প্রয়োজনের অধিক পানি ব্যবহার করা থেকে বিরত থাকব। পরবর্তীতে আমাদেরকে দিয়েছে 5 নম্বরের মধ্যে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বর দিয়েছে বাংলাদেশে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে, একটি তালিকা তৈরি করো। 2 বন ধ্বংস হলে পরিবেশের কি ক্ষতি হয়, ব্যাখ্যা করো। 3 নিজের বাড়িতে বা স্কুলে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে ভূমিকা রাখার 4টি উপায় লেখো। এরপরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হলে আমাদের কি কি কাজ করা উচিত যুক্তি দিয়ে লেখো। আমরা যদি বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখি, 1 নম্বরে বাংলাদেশে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে, একটি তালিকা তৈরি কর। প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাকে প্রাকৃতিক সম্পদ বলে। বাংলাদেশে পাওয়া যায় এমন প্রাকৃতিক সম্পদের তালিকা নিচে দেওয়া হলো। 1 সূর্যের আলো, 2 বায়ু, 3 পানি, 4 মাটি, 5 প্রাকৃতিক গ্যাস, 6 কয়লা, 7 কঠিন শিলা, 8 সাদা মাটি ও চুনাপাথর। খ নম্বরে বন ধ্বংস হলে পরিবেশের কি ক্ষতি হয়, ব্যাখ্যা করো। বন উজাড় করা মানে বনের একটি বিশাল এলাকা গাছ কেটে ফেলা। গাছপালা আমাদের অক্সিজেন দেয় এবং বায়ু নির্মল করে, প্রাণীদের বসবাসের জায়গা করে দেয়। বন উজাড় করার ফলে পরিবেশের পরিবর্তন ঘটে, এতে জীবের বাসস্থান নষ্ট হয় এবং জীবের অস্তিত্ব বিপন্ন হয়। কোনো স্থানের বন উজাড় করে ফেললে ওই স্থানের মাটির উপরের আবরণ সরে যায়, এতে বনের মাটি ক্ষয় হয়, মাটি উর্বরতা হারায়, ওই স্থানে নতুন গাছ জন্মাতে পারে না। গতে নিজের বাড়িতে বা স্কুলে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ভূমিকা রাখার 4টি উপায় লেখো। নিজের বাড়িতে বা স্কুলে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের ভূমিকা রাখার 4টি উপায় নিচে উল্লেখ করা হলো। 1 সম্পদের ব্যবহার কমানো, 2 সম্পদের পুনর্ব্যবহার, 3 সম্পদের রিসাইকেল বা পুনঃপ্রক্রিয়াকরণ, 4 নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার। এরপরে দিয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হলে আমাদের কি কি কাজ করা উচিত যুক্তি দিয়ে লেখো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হলে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করতে হবে। এই জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিম্নে কাজগুলোর মাধ্যমে পরিবেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করা যেতে পারে। 1 প্রয়োজন শেষে বৈদ্যুতিক বাতি সুইচ বন্ধ করা ও পানির অপচয় রোধ করা। 2 গ্যাসের অপচয় রোধে রান্না শেষে চুলা বন্ধ করা। 3 ভূমিক্ষয় কমাতে গাছ লাগানো। 4 বন ধ্বংস বা বন্যপ্রাণী শিকারের ঘটনা ঘটলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো। সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে পুনঃপ্রক্রিয়াকরণ করে প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। এভাবে করে তোমরা এই অধ্যায়টির সম্পূর্ণ সমাধান আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ। পরবর্তী অধ্যায় যদি প্রয়োজন হয় নিশ্চয় কমেন্ট করে জানাবে।